আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা ক্লাসে। সবাই কেমন আছো? কে কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্টে জানাও। আর আমার সাউন্ড ক্লিয়ার কিনা সেটাও একটু জানাও। আর বোর্ড দেখা যাচ্ছে কিনা সেটাও একটু জানাও তোমরা। কেটে যাবে, আবার চালু করে দাও তাহলে। সব ওকে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মরিয়ম খানম কেমন আছেন? চাচি আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। আর রিমামুনি বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আজকে আমাদের ক্লাসে কে কে একেবারে নতুন যুক্ত হয়েছো? আমরা নতুন বন্ধুদের একটু দেখতে চাই। বাস হচ্ছে আমাদের যারা স্টুডেন্ট আছে, রানিং স্টুডেন্ট, তারা কারা কারা আছো তারা একটু বলো। আর আমার পেছনে যে বোর্ড আছে এটা দেখা যাচ্ছে কিনা, আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা এটা একটু কমেন্টে জানাও, তাহলে আমরা শুরু করে দিব আমাদের ক্লাস। হ্যাঁ, ডালিয়া বলছে স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মরিয়ম বলছে আসসালামু আলাইকুম এভরিবডি। ওয়ালাইকুম আসসালাম। নিশাদ জাহান নিশাদ বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মায়াবতী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও, হ্যাঁ, যাতে তারা ক্লাসটা মিস না করে। আর একটু পারলে শেয়ার দিয়ে তোমাদের টাইমলাইনে রাখো, যাতে করে পরে দেখতে পাও। আর আজকে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস পড়বো, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, সেটা হচ্ছে কারক। কারক নিয়ে ক্লাস নেওয়া তেমন হয়নি, আজকে আমরা কারক নিয়ে কথা বলবো। এখান থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন থাকবেই। অল ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভয়েস ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আমি পেইড বেসের স্টুডেন্ট জান্নাত ইসলাম। পেইড বেসের স্টুডেন্ট, পেইড বেসের ক্লাস কেমন লাগতেছে, বুঝতেছে কিনা একটু জানাতো দেখি। হ্যাঁ, রিমি বলছে পেইড ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, কেমন লাগে ক্লাস? পেইড ব্যাচের ক্লাস কেমন হচ্ছে? আমরা ভয়েসেই কথা বলতেছি, ভয়েসে কথা বলে ভালোই লাগে না? ফরিদা হাসান স্যার ভালোই লাগছে। আয়েশা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে কি আমাদের এখানে কোনো নতুন বন্ধু আছে? এটা দেখতে চাই যে আমাদের এখানে কেউ নতুন যুক্ত হয়েছে কিনা। হ্যাঁ, শান্তি ইসলাম স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পেইড ব্যাচের আমি আছি স্যার। আর মরিয়ম খানম কেমন লাগতেছে পেইড ব্যাচের? আমি কি আদর্শী কি ধাগি ভাইয়া, অনেক ধাগি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভেরি বেস্ট ক্লাস ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। আজকের ক্লাসটা বেস্ট ছিল ভাইয়া। ও আচ্ছা, তাই, থ্যাংক ইউ। শামজিদা ইসলাম বলছে আমার ফার্স্ট টাইম ক্লাস, ওয়েলকাম। ওয়েলকাম, ইনশাল্লাহ ভালো লাগবে, থাকলে শিখতে পারবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, পেইড বেসের স্টুডেন্ট। আচ্ছা, মিস্টার জাহান লবনা বলছে পেইড বেসের আমি আছি স্যার। আশা আরজু, আশা আরজু আপনি কি
পেড ব্যাচ আমাদের ভর্তিকৃত নাকি আজকে অনলাইনে প্রথম আমাদের সঙ্গে? ফাতেমা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা তোমরা একটু কাজ করো, আর তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, এটা হাইলাইট মেনশন দিলেই হয়ে যাবে। তোমার বন্ধুরাও দেখতে পারবে ক্লাসগুলো, তোমাদের সঙ্গে সঙ্গে তাদেরও উপকার হবে। হ্যাঁ, করিম ইসলাম বিমি, আশামণি। হ্যাঁ, আশামণি তো নাই আজকে। আচ্ছা, আয়শা আরজু হচ্ছে আজকেই প্রথম। ওয়েলকাম। মায়াবতী, আমিও পেইড ব্যাচের। জান্নাত ইসলাম মেনশন দিয়েছে একজনকে, থ্যাংক ইউ। সারামি নবীগঞ্জ এলাকা, সিলেট থেকে। মরিয়ম খানম অনেক দূর থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু মেনশন দাও, ফ্রেন্ডদের একটু মেনশন দাও, আর পারলে ক্লাসটা একটু শেয়ার দিয়ে রাখো। আজকের ক্লাসটা কিন্তু একটা বেস্ট ক্লাস হবে ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি, আজকের ক্লাসটা আমরা একটা বেস্ট ক্লাস উপহার পাবো ইনশাল্লাহ। নরসিন বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু শেয়ার দিয়ে রাখো যাতে করে কাজে দেয়, পরবর্তী তোমরা দেখতে পারো। হ্যাঁ, যাতে করে পরবর্তীতে তোমরা দেখতে পারো। ওকে, ফাইন। আমরা মেনশন দিতে থাকি, বন্ধুদের ডাকতে থাকি, আর আমরা এদিকে ক্লাস চালাতে থাকি। কেমন? আমরা ফার্স্ট অফ অল আমরা আজকে আলোচনা করব কারক নিয়ে। ওকে, কারক আমাদের একটা ভীতির জায়গা, কয়েকটা ভীতির জায়গা আছে। একটা হচ্ছে সমাস, একটা হচ্ছে কারক, এটা হচ্ছে প্রকৃতি প্রত্যয়। এই জায়গাগুলো হচ্ছে আমাদের জন্য ভীতির জায়গা, ভীতিকর জায়গা। এই ক্ষেত্রে আমরা কি করি? এই ক্ষেত্রে আমরা মূলত হচ্ছে প্রবলেমগুলো বেশি ফেস করি। সেক্ষেত্রে আমরা ধীরে ধীরে এক একটা করে টপিক ক্লিয়ার করবো। আজকে আশা করছি কারক ক্লিয়ার করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে ফার্স্ট অফ অল, হ্যাঁ ভাইয়া, ক্লাস মাত্র শুরু হয়েছে। উত্তরামন্ডল, মাত্র ক্লাস শুরু হয়েছে। মরিয়ম বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ক্লাস করি। হ্যাঁ, আজকে কিন্তু শেষে কিন্তু, আচ্ছা নৌসিন বলছে ডান। ওকে, ফাইন। আচ্ছা, আমাদের এখান থেকে বেসিক থেকে আমাদের এখান থেকে কি টাইপের প্রশ্ন আসে বলতো? এখান থেকে কয়েক টাইপের প্রশ্ন আসবে। আমাদের একবারে বেসিক থেকে একটা প্রশ্ন আসতে পারে, যে বেসিক থেকে প্রশ্নগুলো কেমন হতে পারে? কারক নিজেই কোন নিয়মে গঠিত, কারক কোন ভাষার শব্দ, কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় বা আলোচনা করা হয়, এই টাইপের কিন্তু প্রশ্ন আসতে পারে। তারপর আমাদের এখান থেকে কি আসতে পারে? এখান থেকে কোশ্চেন আসতে পারে যে একটা নাম পদে আন্ডারলাইন দিয়ে বলবে কোন কারক, অর্থাৎ আমাদেরকে কারক নির্ণয় করতে হবে, এটা একটা প্রশ্ন আসতে পারে। আরেকটা এখান থেকে আরেকটা জড়িত হয়, কোন কারকে কোন বিভক্তি, কোন কারকে কারকে কোন বিভক্তি। তার মানে কি আমাদের একটা নতুন জিনিস কারকের সঙ্গে অ্যাড হয়, তার নাম কি বলতো? তার নাম হচ্ছে বিভক্তি। তার মানে কি আমাদেরকে বিভক্তিও করতে হবে। ওকে, তার মানে আমরা তিন টাইপের প্রশ্ন পাবো। একটা হচ্ছে একবারে বেসিক থেকে একটা প্রশ্ন পাইতে পারি, আচ্ছা কোন কারক নির্ণয় করতে বলতে পারে, কারকের সঙ্গে বিভক্তি নির্ণয় করতে বলতে পারে। এই ক্ষেত্রে আমাদের বিভক্তি শিখে রাখা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিভক্তি আমাদের শিখতেই হবে। আসসালামু আলাইকুম ভাইয়া, নুরি খাতুন। ওয়ালাইকুম আসসালাম। আমাদের বিভক্তি শিখতেই হবে মাস্ট। তাহলে প্রথমত যেহেতু আমাদের বিভক্তি লাগবে, কারকের বেসিক লাগবে, আগে আমরা বেসিকটা পড়বো, তারপর বিভক্তি পড়বো, তারপর আমরা কারকের মূল অংশে বা মূল আলোচনায় চলে যাব। ওকে, তাহলে আসো ভাইয়া আমরা একটু কারকের বেসিক গুলো একটু দেখি। কেমন? কারকের বেসিকের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে, এখানে প্রশ্ন আসতে পারে কারক কোন ভাষার শব্দ। আর একবার কারক হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ। যদি আমাদের প্রশ্ন আসে কারক কোন ভাষার শব্দ, কারক হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ। স্যার আপনার ক্লাস খুব ভালোভাবে বুঝি। আচ্ছা মরিয়ম খানম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া, হাফিজ আক্তার, আসসালামু আলাইকুম। ওকে, ফাইন। তোমরা একটা ক্লাস করো মনোযোগ দিয়ে, আমরা শিখতে এসেছি, আমরা শিখে যাবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমাদের একটা প্রশ্ন আসতে পারে কারক ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়। মনে রাখবা কারক হচ্ছে বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়, বাক্য তত্ত্ব। ওকে, কিন্তু আমরা আগের যখন বইগুলো দেখবো সেখানে কিন্তু কারককে বাক্য তত্ত্বে না দিয়ে তারা কিন্তু শব্দ তত্ত্বের আলোচ্য বিষয় বলে, শব্দ তত্ত্ব বলে। এখন আমরা কারককে আসলে বাক্য তত্ত্বে বলবো নাকি শব্দ তত্ত্বে বলবো? বাজারে বেশ কিছু বইয়ে দেখি যে কারককে তারা শব্দ তত্ত্ব বলে, আবার কিছু কিছু বই তারা বাক্য তত্ত্ব বলে।
তাহলে আমাদের যদি অপশনে দুইটাই থাকে এই ক্ষেত্রে তো আমরা খুব মুশকিলে পড়ে যাব। এই ক্ষেত্রে আমরা কি করব, কোনটা রাইট অপশন সেটা আমরা একটু সিলেক্ট করব। কেমন? ফার্স্ট অফ অল দেখুন, কেন তারা এক দল কেন কারককে বাক্যতত্ত্ব বলে, আরেক দল কেন শব্দতত্ত্ব বলে। আসলে দেখো তো কারকগুলো হয় কিভাবে আসলে। যদি আমি বলি যে আকাশকে যেতে হবে, যেতে হবে, এখানে তোমার কারক নির্ণয় করতে বলে কিভাবে, যে আকাশকে নিচে আন্ডারলাইন বলে কোন কারকে কোন বিভক্তি। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে কারকটাকে চিনতে হবে। তাহলে দেখো আমাদের কিন্তু আন্ডারলাইন করা থাকে একটা শব্দের নিচে জাস্ট, যেহেতু আমাদের এই শব্দের নিচে আন্ডারলাইন থাকে এই জন্য অনেক ব্যাকরণবিদরা বলেন যেহেতু শব্দের কারক নির্ণয় করতে হচ্ছে তাই এটা হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। আবার অনেক ব্যাকরণবিদ বলে ভাই শব্দের আমরা কারক বের করে পাই, কিন্তু বাক্য ছাড়া কি এই শব্দটার কারক বের করা সম্ভব? না, বাক্য ছাড়া এই শব্দটার কারক বের করা সম্ভব নয়। কারকের সংজ্ঞা কি বলতো? কারকের সংজ্ঞা হচ্ছে এই যে নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক, ক্রিয়াপদের যে একটা সম্পর্ক থাকবে তাকে বলতেছি আমরা কারক। তাহলে কি এখানে ক্রিয়া কোনটা? এখানে ক্রিয়া হচ্ছে যেতে হবে। যেতে হবে সঙ্গে আকাশের কি রিলেশনটা আছে, কি সম্পর্কটা আছে, সেটাই মূলত হচ্ছে কারক। তার মানে কি যদি এই যেতে হবে না থাকতো তাহলে আকাশের কারক নির্ণয় করা কোনোদিনও সম্ভব হতো না। তার কি শব্দের কারক নির্ণয় করে ওকে ফাইন, কিন্তু বাক্য না থাকলে কারক নির্ণয় সম্ভব নয়। এই জন্য অনেক ব্যাকরণবিদরা বলেন যে কারক হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কোনটা দাগাবো, বাক্যতত্ত্ব দাগাবো নাকি শব্দতত্ত্ব? দেখো ভাই দুটার একটা থাকলে তো আমরা অবশ্যই সেটাই দাগাবো, কিন্তু যদি দুইটাই অপশনে থাকে আমরা বাক্যতত্ত্ব দাগাবো, কেননা আধুনিক ব্যাকরণ অনুসারে এই বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে কারক। আবার বলছি, কারক কোন ভাষার শব্দ? কারক হচ্ছে সংস্কৃত বা তৎসম শব্দ। কারক ব্যাকরণে কোন অংশে আলোচনা করা হয়? বাক্যতত্ত্বে। বাক্যতত্ত্ব না থাকলে কি দেখাবো? শব্দতত্ত্ব। এবং এটার লজিক কি ছিল? শব্দের কারক বের করতে হয়, এই জন্য একদল বলে শব্দতত্ত্ব, কিন্তু বাক্য ছাড়া কারক সম্ভব নয়, এই জন্য আরেক দল বলে বাক্যতত্ত্ব। তাই সব থেকে কমফোর্ট এবং লজিক্যাল হচ্ছে বাক্যতত্ত্ব। তাই আমাদের যদি দুটোই অপশনে থাকে আমরা বাক্যতত্ত্ব দাগাবো। তাহলে কারক কোন অংশে আলোচনা করা হয় ব্যাকরণের? বাক্যতত্ত্বে। কারক কোন ভাষার শব্দ? সংস্কৃত ভাষার শব্দ। আচ্ছা বলো তো তোমরা এটা বুঝতে পারছো কিনা? আচ্ছা বই অফিসে এসে গেছে, তোমরা সবাই বই পাবা, বই নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই, তোমরা বই পেয়ে যাবা খুব তাড়াতাড়ি। এখন তোমরা শুধু বলো আমি আজকে যা পড়ালাম এতক্ষণ বুঝতে পারছো কিনা। মোহাম্মদ পলিন খান বলছে আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বাকিদের? আচ্ছা হাফিজ ইসলাম বলছে জি ভাইয়া। বাকিদের কি অবস্থা? মুনা ইসলাম বলছে ক্লিয়ার ভাইয়া। আচ্ছা বাকিদের কি অবস্থা ভাইয়া দেখি একটু। বাহ সবাই ক্লিয়ার হয়ে যাচ্ছ, শাবাশ। ওকে জি ভাইয়া। মৌসুমী খাতুন বলছে জি ভাইয়া। নুসরাত জাহান, মারিয়া জি ভাইয়া। আচ্ছা নুরি খাতুন বুঝতে পারছে। জান্নাত ইসলাম, আচ্ছা স্পর্শিয়া নিশাদ ক্লিয়ার ভাইয়া। নুসরাত জাহান লুবনা ক্লিয়ার। আচ্ছা রঞ্জনা আক্তার ক্লিয়ার। নৌসিন ক্লিয়ার। ইশরাত জাহান, ভাবনা ক্লিয়ার, ঠিক আছে। সুশান্তি ক্লিয়ার। বুঝছি বাবা, সবাই বুঝতে পারছো। তোমরা এত ভালো বোঝো কেন বলো তো? তোমরা আসলে অনেক ভালো বোঝো, আমার ক্লাস যারা করে তারা অনেক ভালো বোঝে। আচ্ছা আরেকবার, ঠিক আছে। জুলেখা খাতুন মানে একটু পরে এসেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক্সপ্লেনটা আবার বলছি। দেখো তোমাকে কিন্তু একটা বাক্য দিয়ে বলবে যে একটা শব্দ আন্ডারলাইন করবে, যেমন আকাশকে আন্ডারলাইন করছে, বলছে যে আকাশ কোন কারক? আকাশ একটা শব্দ না? এই ক্ষেত্রে অনেক লজিক বলে যে শব্দতত্ত্ব, কিন্তু এই যে যেতে হবে তো একটা ক্রিয়া। আমরা কারকের সংজ্ঞা কি জানি? কারকের সংজ্ঞা হচ্ছে এই নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক। তাহলে কি যদি ক্রিয়াপদ এখানে না থাকতো এই আকাশকে এর কারক বের করা সম্ভব হতো না। তাহলে কি বাক্যের প্রয়োজন আছে, এই জন্য অনেক ব্যাকরণবিদ বলে বাক্যতত্ত্ব, কিন্তু অধিকাংশের মতে আধুনিক ব্যাকরণ অনুযায়ী বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। আশা করছি এবার বুঝতে পারছো। জি ভাই বুঝতে পারছি, আপনার ক্লাস ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা সমস্যা নাই, 1 মিনিট আগে জয়েন করছো, এটা রেকর্ডেড থাকবে, তুমি দেখে নিতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে আচ্ছা, তাহলে এবার আমাদের এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কারক নিজেই কোন নিয়মে গঠিত?
দেখো আমরা কারককে, দেখো আমরা এখানে কারককে এবার ভাঙবো। কারককে ভাঙলে আমরা পাবো এরকম ক্রি যোগ নক। আবার কোথাও কোথাও দেওয়া আছে অক, দুটোই সেম, কিন্তু এখানে নক দেওয়াই সর্বোত্তম। এই যে ক্রিটা কি বলতো, ক্রিটা হচ্ছে কোনো শব্দের মূল অংশ, তারপরে আছে এটা হচ্ছে প্রকৃতি, প্রকৃতি। আর নক বা অকটা হচ্ছে প্রত্যয়। ওকে, তাহলে দেখো তো আমরা যখন কারককে ভাঙলাম কি পেলাম, ক্রি যোগ নক। তাহলে একটা পেলাম প্রকৃতি আর একটা পেলাম প্রত্যয়। আচ্ছা বলতো আমাদের ব্যাকরণে একটা আলোচ্য টপিক আছে না, প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি ও প্রত্যয় আছে না? তাহলে আমরা এই ব্যাকরণের আলোচ্য বিষয় যেহেতু প্রকৃতি ও প্রত্যয় আছে, আর ব্যাকরণ কারককে ভাঙলে যেহেতু আমরা একটা প্রকৃতি পাচ্ছি আর একটা প্রত্যয় পাচ্ছি, তাই আমরা বলবো কারক হচ্ছে প্রকৃতি প্রত্যয়ের নিয়মে গঠিত। যদি প্রশ্ন আসে কারক নিজেই কোন নিয়মে গঠিত, তাহলে অ্যান্সার হবে প্রকৃতি প্রত্যয়ের নিয়মে গঠিত। তাহলে কারক ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়, বাক্য তত্ত্বে। কারক কোন ভাষার শব্দ, তৎসম বা সংস্কৃত শব্দ। কারক কাকে বলে, নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ককে কারক বলে। বলো তাহলে এই কয়টা জিনিস ক্লিয়ার কিনা? জি ভাইয়া, এটা ফ্রি ক্লাস চলছে। মোনালিসা বলছে আপনি যেভাবে বুঝান না বুঝলে তো পাপ হবে। আচ্ছা আচ্ছা, যাক তোমরা প্রশংসা করতেছো যে ভালো। এটা আজকে আমাদের একটা ফ্রি ক্লাস চলছে, আর আমাদের রেজাল্টের পরবর্তী ব্যাচের ভর্তি চলছে। তোমরা যারা ভাইয়া এখনো সিদ্ধান্তহীনতায় আছো, ভাই পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি পরীক্ষা হবে। নতুন ব্যাচের আজকে একটা ক্লাস চলে গেছে, হ্যাঁ। তাই তোমরা যারা এখনো সিদ্ধান্ত নেও নাই, তারা দ্রুত 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আমাদের সঙ্গে জয়েন করে ফেলো। ইনশাআল্লাহ তোমার পথ চলাটা সার্থক হবে। হ্যাঁ, আচ্ছা বলো এটা ক্লিয়ার কিনা, বলো এটা জানাও ক্লিয়ার কিনা। কারণ কি আমি তোমাদেরকে কেন বারবার জিজ্ঞেস করি ক্লিয়ার কিনা, কেন আমি চাই আমি যদি তোমাকে একটা ওয়ার্ড পড়াই, তুমি যাতে সেটাই ঠিক আছে অর্জন করতে পারো, গ্রহণ করতে পারো, এবং সেটাই যাতে পরীক্ষায় কাজে লাগাতে পারো। অনলাইন হোক আর অফলাইন হোক, তোমাদের শেখাটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য এবং আমাদের প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। জি ভাইয়া ক্লিয়ার ভাইয়া, জি ভাইয়া। বুঝতে পরে ভুলে যাই, ভুলে যাবেন না, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ বলেন ক্লিয়ার কিনা। আচ্ছা ক্লিয়ার, জি ভাইয়া। ভাই আমাদের এডমিশন টেস্ট কবে হবে? ভাই এটা সঠিক বলা যাচ্ছে না, তবে ঢাবি যেহেতু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সবার শেষে হয়তো সরকার গদিতে আসলে বা সবার শেষে গুচ্ছ বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়ে যাবে, কিন্তু তার আগেই তোমাদের পরীক্ষাটা হওয়ার চান্স আছে। অর্থাৎ মেডিকেলের পরপরই কিন্তু তোমাদের পরীক্ষাটা হওয়ার চান্স আছে, তারপরে সময় খুবই অল্প। ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি জয়েন করে ফেলো। হ্যাঁ, জান্নাত ইসলাম বলছে এত ভালো বোঝান কেন ভাই? আচ্ছা জি, সবাই ক্লিয়ার। তাহলে আমাদের বেসিকটা শেষ। আমরা বিভক্তি একটু পড়বো, কেননা আমাদের প্রশ্নগুলো আসে কি, এই যে আকাশকে নিচে আন্ডারলাইন দিয়ে বলবে যে কোন কারকে, কোন কারকে, কোন কারকে কোন বিভক্তি, হ্যাঁ কোন বিভক্তি, এভাবে কিন্তু বলবে। তাই এভাবে যখন বলবে, তাহলে কি আমাদের বিভক্তি জানতে হবে। বিভিন্ন অপশনে দেখবা হয়তো কারক সেম আছে কিন্তু অপশনগুলো ভিন্ন। সবই প্রকৃতি প্রত্যয়ের নিয়মে গঠিত না? আচ্ছা হোক, কি করবেন, কেননা প্রকৃতি প্রত্যয়টাই হচ্ছে মূলত সংস্কৃত ভাষার প্রভাবে আসা, সংস্কৃত থেকে আসা। এই জন্য মূলত যে আমাদের যে টপিক্সের নামগুলো আছে সবগুলো সংস্কৃত ভাষার। এই জন্যই মূলত যে অধিকাংশ টপিক্স গুলো হচ্ছে প্রকৃতি প্রত্যয়ের নিয়মে গঠিত। খালেদ বিন সাহেব আশা করছি বুঝতে পারছেন। ওকে ফাইন, আমরা নেক্সট আসি। আমরা এবার একটু ক্লিয়ার হব, বিভক্তি সম্পর্কে একটু ভালো আইডিয়া নেব আজকে। আচ্ছা আমি তোমাদের একটু প্রশ্ন করতে চাই, তোমাদের আইডিয়াটাকে আমি একটু দেখতে চাই। তোমরা বলো তো বিভক্তি কত প্রকার? দেখি, জাস্ট ঝটপট 30 সেকেন্ডের মধ্যে বলে ফেলো বিভক্তি কত প্রকার। জাস্ট 30 সেকেন্ডের মধ্যে একটু রিপ্লাই করো। হ্যাঁ, বিভক্তি কত প্রকার দেখি।
মনীষা দাস বলছে 2 প্রকার। বাকিদের কি অবস্থা? উত্তরা মন্ডল বলছে 8। ওকে ফাইন। বাকিদের কি অবস্থা ভাইয়া? আমি কি জানি না? আসমা আক্তার বলছে 2। বাকিদের? মুসলিমা 2। শাবাশ। ইশফুরশানি 7। আচ্ছা, সারাবনি বলছে জানি না স্যার। খুব ভালো অ্যান্সার, সমস্যা নেই, জেনে যাবেন একটু পরেই। বাহ, তোমরা তো অনেক ভালো পারো। আচ্ছা, আমি কি এটার উপর ক্লাস নিয়েছিলাম, বিভক্তির উপরে? আমার স্টুডেন্ট সব অ্যান্সার করতেছে। পলিন খান বলছে 7 প্রকার। হুসনারা মুলতা বলছে 2 প্রকার। আচ্ছা, সুমাই বলছে জানি না স্যার। নুসরাত জানাল বলছে 2 প্রকার। আফরিন জানানিকা বলছে 7 প্রকার। আবির হোসেন 2 প্রকার। আচ্ছা আচ্ছা, তাহলে আসো আমরা এখন ক্লিয়ার হব আসলে বিভক্তি কত প্রকার। দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে যদি আমরা বিভক্তির কথা খেয়াল করি, তাহলে বিভক্তিকে আমরা প্রধানত দুটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নাম নাম বিভক্তি বা শব্দ বিভক্তি বা তির্যক বিভক্তি। ওকে, বা তির্যক বিভক্তি, নাম শব্দ বা তির্যক বিভক্তি। ওকে, আরেকটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। ক্রিয়া বিভক্তি। তাহলে যদি আমাদের প্রশ্ন করা হয় বিভক্তি কত প্রকার, তখন আমরা অ্যান্সার করব 2 প্রকার। সেটা কি কি বলতো? একটা হচ্ছে নাম শব্দ বা তির্যক বিভক্তি, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। আর তোমরা যেটা অনেকে 7 প্রকার বলেছো, যারা 7 প্রকার বলেছো তাদের উদ্দেশ্যে বলি, তোমরা এই নাম বিভক্তিটা 7 প্রকার মনে রাখবা। যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হতো নাম শব্দ বা তির্যক বিভক্তি কত প্রকার, তখন অ্যান্সার হতো 7 প্রকার। সেটা কি কি? এক হচ্ছে প্রথমা, আমরা জানি প্রথমা গুলো হচ্ছে শূন্য, অ এবং হচ্ছে আ। তারপর হচ্ছে দ্বিতীয়া, আমরা জানি দ্বিতীয় হচ্ছে কে, রে। আবার আমরা জানি তৃতীয়ার ক্ষেত্রে কি জানি? দ্বারা, দ্বারা, দিয়া, কর্তৃক। ওকে, আমরা আবার চতুর্থীর ক্ষেত্রে কি জানি? চতুর্থীর ক্ষেত্রে জানি আবার কে, রে। আবার পঞ্চমীর ক্ষেত্রে জানি, পঞ্চমী অনেক বইয়ে দেখবেন হতে থেকে চেয়ে আছে, আসলে এটা উচিত হবে না, কেননা পঞ্চমী বিভক্তির হচ্ছে সাধু ভাষার, তাই সব থেকে উত্তম হচ্ছে এভাবে লেখা, হইতে, থেকে, চেয়ে। ওকে, তাই হইতে লিখতে হবে। আর এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি, এটা হচ্ছে র এবং হচ্ছে এর। আরেকটা হচ্ছে সপ্তমী, সেটা হচ্ছে এ অন্তস্থ অ, তে, এতে। ওকে ফাইন, আমরা এই যে 7টা পেলাম। ওকে, তাহলে যদি আপনাদেরকে প্রধানতই না, আপনার যদি নর্মালিও জিজ্ঞেস করে যে বিভক্তি কত প্রকার, আপনার অ্যান্সার করবেন 2 প্রকার। কিন্তু যদি বাই চান্স 2 প্রকার অপশনে দেওয়া না থাকে, তখন আপনারা 7 প্রকার বলতে পারেন। কিন্তু মনে রাখবেন বিভক্তি প্রকৃতপক্ষে 2 প্রকার। একটা হচ্ছে নাম শব্দ বা তির্যক বিভক্তি, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। আর এই নাম শব্দ বা তির্যক বিভক্তি হচ্ছে 7 প্রকার, প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত। আচ্ছা, আগে আমরা একটু ক্রিয়া বিভক্তি আলোচনা করি, তারপর আমরা শব্দ বিভক্তিটা একটু ডিটেলসে আলোচনা করব, কনফিউশন গুলো একটু দূর করব, কেমন? এবার তোমরা দেখো ক্রিয়া বিভক্তি কি। ক্রিয়া বিভক্তি হচ্ছে সোজা কথা যে ক্রিয়ামূলের সাথে যে বিভক্তি যুক্ত হয় তাকে মূলত ক্রিয়া বিভক্তি বলে। তার মানে আপনারা সহজেই এভাবে মনে রাখতে পারেন যে ক্রিয়াপদের সঙ্গে বা ক্রিয়াপদকে ভাঙলে আমরা 2টা জিনিস পাবো। একটা পাবো ক্রিয়ামূল, একটা পাবো কি? ক্রিয়ামূল। আর তার সঙ্গে যা যুক্ত থাকবে তা হবে ক্রিয়া বিভক্তি। ওকে ফাইন, তাহলে আমি কি বললাম যে যদি আমরা দেখি যে কোনো ক্রিয়াপদকে ভাঙা হয়েছে, ভাঙলে আমরা সবসময় 2টা অংশ পাবো। একটা অংশ হচ্ছে ক্রিয়ামূল, আর এটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। এখন ক্রিয়ামূল, ক্রিয়া বিভক্তি, যেমন ক্রিয়াপদ দেখো তো, ক্রিয়াপদ মানে কি? যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায়। যদি বলি যে করে, যেহেতু করে একটা ক্রিয়াপদ, তাহলে ঠিক আছে। যদি বলি যে থাকবেন, যেহেতু থাকবেন একটা ক্রিয়াপদ, করেকে ভাঙলে আমরা মূল শব্দ কি পাবো?
মূল শব্দ পাবো কর, তার সাথে আমরা কি পাবো এ। আর থাকবেন কে ভাঙলে কি পাবো মূল শব্দ থাক, তার সাথে পাবো আমরা বেন। এখন তোমরা দেখো তো এখানে ক্রিয়ার মূল অংশ হচ্ছে ক, আর এখানে ক্রিয়ার মূল অংশ হচ্ছে থাক। এই যে কটা মূল অংশ কেন, কেন এই অংশটা দিয়ে মূলত বিভিন্ন ক্রিয়া তৈরি হয়। যেমন কিভাবে, যেমন কর থেকে করে, করবে, করতেছে, করতেছেন, করতে থাকবে, তাহলে কি কর থেকে সব হচ্ছে না। আবার দেখো থাক থেকে থাকবে, থাকতেছিল, থেকেছিল, ঠিক আছে, থাকবেন, সবগুলো কি থাক থেকেই তৈরি হচ্ছে। অর্থাৎ যে মূল অংশ থেকে ক্রিয়াগুলো তৈরি হয় তাকে বলা হয়ে থাকে ক্রিয়ামূল, আর ক্রিয়ামূলকে বলা হয়ে থাকে ধাতু। তা যদি প্রশ্ন করা হয় ধাতু কাকে বলে, তাহলে আমরা বলবো ক্রিয়ার মূল অংশকেই ধাতু বলে। আর এই ধাতুর সঙ্গে অতিরিক্ত কি যুক্ত হয়েছে এখানে এ, আর এখানে বেন। তাহলে এ এবং বেন যে অতিরিক্ত অংশ যুক্ত হয়েছে তার নামই হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে আমরা মনে রাখবো ক্রিয়াপদকে ভাঙলে আমরা কয়টা অংশ পাচ্ছি, দুইটা অংশ পাচ্ছি। এমসিকিউ আসতে পারে যে ক্রিয়াপদকে ভাঙলে কি কি অংশ পাওয়া যায়। তাহলে অংশ কি কি পাওয়া যায়, ক্রিয়ামূল আর হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে ক্রিয়ামূলকে ক্রিয়ার মূল অংশ, এর বাইরে যা থাকবে তাই হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে আমরা বলতে পারি ক্রিয়ামূলের সঙ্গে বা ক্রিয়াপদের সঙ্গে যে বিভক্তি থাকবে তাকেই আমরা ক্রিয়া বিভক্তি বলবো। এর বাইরে যত পদ আছে তার সঙ্গে যে বিভক্তি থাকবে তাকে আমরা নাম বা শব্দ বিভক্তি বলবো। তারপর দেখো তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে কোন পদের সঙ্গে বিভক্তি যুক্ত হয় না। তোমাদের যদি প্রশ্ন আসে কোন পদের সঙ্গে বিভক্তি যুক্ত হয় না, তাহলে তোমরা অ্যান্সারটা করবা অব্যয় পদ। এখন অব্যয় মানে কি দেখো তো, অব্যয় মানে হচ্ছে ন ব্যয়। দেখো ন মানে হচ্ছে নেই, নেই বা নাই, আর ব্যয় মানে হচ্ছে পরিবর্তন, পরিবর্তন, অর্থাৎ যার কোনো পরিবর্তন নেই। অর্থাৎ যে পদের সঙ্গে কখনো বিভক্তি যুক্ত হয় না, বিভক্তি যুক্ত হয় না, অথবা উপসর্গ যুক্ত হয় না, উপসর্গ যুক্ত হয় না, অর্থাৎ কোনো কিছুই যুক্ত হয় না। যদি কোনো কিছু যুক্তই না হয় তাহলে এই অব্যয় পদের পরিবর্তনটাই তো হবে না, আর যেটারই পরিবর্তন হয় না তাকেই তো অব্যয় পদ বলে। আর পরিবর্তন হলে যেহেতু বিভক্তি যুক্ত হয় না, তাহলে আমাদের যদি প্রশ্ন আসে কোন পদের সঙ্গে বিভক্তি যুক্ত হয় না, আমাদের অ্যান্সারটা হবে অব্যয় পদ। তাহলে বলো এখান থেকে আমরা কি কি শিখলাম। প্রথম হচ্ছে বিভক্তি শিখলাম দুই প্রকার, একটা হচ্ছে নাম শব্দ বা তির্যক বিভক্তি, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। নাম বা শব্দ বিভক্তি শিখলাম 7 প্রকার, প্রথমা থেকে সপ্তমী। তারপর ক্রিয়া বিভক্তি দেখলাম যে ক্রিয়া বিভক্তি হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে থাকবে, অর্থাৎ ক্রিয়ার মূল অংশের সঙ্গে যেটা থাকবে তাই হচ্ছে ক্রিয়া বিভক্তি। অর্থাৎ ক্রিয়াপদকে ভাঙলে দুইটা অংশ পাবো, একটা ক্রিয়ামূল আর একটা ক্রিয়া বিভক্তি। তাহলে কি ক্রিয়ামূলের বাইরে যা অবস্থান করবে তাই ক্রিয়া বিভক্তি। তাহলে করে ক্রিয়াপদ, কর ক্রিয়ামূল, এ হচ্ছে ক্রিয়া বিভক্তি। থাকবেনের থাক ক্রিয়ামূল, বেন হচ্ছে ক্রিয়া বিভক্তি। এখন যে প্রশ্ন আসে কোন পদের সঙ্গে বিভক্তি যে হয় না, তার মানে সেটা হবে অব্যয় পদ। কেন অব্যয় পদের সঙ্গে শুধু বিভক্তি না, উপসর্গ যুক্ত হয় না, বিভক্তিও যুক্ত হয় না, এই জন্য এটার নাম অব্যয়। মানে কি নেই ব্যয় বা নেই পরিবর্তন। বলো তোমরা এইটুকু বুঝতে পারছো কিনা। কি বলছি ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর ভাইয়া। সাবিরা বক্তব্য বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা? ভালো আছো তোমরা সবাই? যারা নতুন জয়েন হয়েছো, ফারানা শিলা ভুলে গেছে ভাইয়া, সমস্যা নাই, রেকর্ডেড থাকবে দেখে নিবা। আচ্ছা বলো তোমরা এইটুকু বুঝতে পারছো কিনা। আপনি জানেন অনেকে বলছে জি ভাইয়া। বাকিদের কি অবস্থা ভাইয়া? সবাই রেসপন্স করব, সবাই রেসপন্স করবো, কারণ আমাদের সবাইকে বুঝতে হবে। এমন না যে আপনি 2-4 জন বুঝলেন না, 2-4 জন বুঝলেন আমি চলে গেলাম, না, আমি সবাইকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা বাকিদের কি অবস্থা? লামিয়া ইসলাম হচ্ছে জি বুঝছি ভাইয়া, কেমন আছেন? ফাতেমা তুই জোহরা, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জাসমাল ইসলাম বলছে জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা বলো এখন পর্যন্ত কোনো কঠিন কথা বলেছি আমি? কোনো কঠিন কথা বলেছি? এইভাবে বুঝতে পারছি। বা আমার স্টুডেন্টরা এত ভালো, সবাই বুঝতে পারে। ইনশাআল্লাহ তোমরা সবাই চান্স পেয়ে যাবে। হ্যাঁ, তোমাদের জন্য দোয়া রইল, তোমাদের জন্য শুভকামনা থাকবে। তো বোঝানি এলোমেলো লাগছে ভাইয়া, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ভাবনা প্র্যাকটিস করতে হবে।
বুঝতে পারছি ভাইয়া। রাজু 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 মজুমদার বলছে না, অর্থাৎ কঠিন লাগেনি, এটাই না বলছে হয়তো। খালেদ বিন সাবির, কেন ভাইয়া রে? রিফাত ভাইজান আপনি দারুণ করে বুঝেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি আমরা আরেকটু দিনের পথে আসি, আমরা আরেকটু আলোচনা করি, ক্লিয়ার? আচ্ছা তাহলে আমি আবার আবার একটা জিনিস বোঝাচ্ছি তোমাদেরকে, উদাহরণগুলো আর একটু, হ্যাঁ? তাহলে আমি কি বলছি, জাস্ট একটা শব্দ মনে রাখবেন, যে ক্রিয়া বিভক্তি সেই বিভক্তি যেটা ক্রিয়ামূলের সঙ্গে যুক্ত হবে। ক্রিয়ামূল এর সাথে যেটাই যুক্ত হবে সেটাই হচ্ছে ক্রিয়া বিভক্তি, সোজা কথা। তাহলে ক্রিয়ামূল কি দেখেন তো, কর ক্রিয়ার একটা মূল অংশ, তার সাথে আমি যদি এ যুক্ত করি তাহলে কি হবে, করে। তাহলে এটা অতিরিক্ত অংশ যুক্ত হইলো, ক্রিয়ামূলের সঙ্গে যাই যুক্ত হবে তার নামে ক্রিয়া বিভক্তি। জাস্ট এইটুকু বলছি। আর বলছি অব্যয়ের সাথে কখনো বিভক্তি যুক্ত হয় না, কারণ অব্যয় মানে নেই ব্যয় বা নেই পরিবর্তন। যেটা পরিবর্তন হয় না সেটাতে বিভক্তি যুক্তের প্রশ্নই আসে না। বিভক্তি যুক্ত হইলে তো তার রূপের পরিবর্তন হতো, তাকে তো আমরা অব্যয় বলতামই না। আচ্ছা বিভক্তির কথা বলছে রাজু মজুমদার, ওকে ফাইন, ওকে ফাইন, আশা করছি বুঝতে পারছেন। ওকে, জাস্ট খালি দুইটা এমসিকে মাথায় রাখবেন, ক্রিয়া বিভক্তি এটা বিভক্তি। আমাদের কিন্তু কারকের ক্ষেত্রে লাগবে এই নাম বা শব্দ বিভক্তি লাগবে, এর বাইরে কিন্তু লাগে না, হ্যাঁ? তাহলে আসো নাম বিভক্তি এবং শব্দ বিভক্তির মধ্যে কনফিউশনটা কোথায় লাগে দেখো, এটা আমি মুছে দিচ্ছি। দেখো কনফিউশনটা যেখানে লাগবে আমি সেই জায়গাটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, এখন তোমরা যখন পড়বা বই নিয়ে, তখন আবার ভাববা কি জানো, যে ভাইয়া যে আপনি দেখেন এখানেও কেরে আছে, আবার এখানেও কেরে আছে, এখানে বলছে দ্বিতীয়া, এখানে বলছে চতুর্থী, তাহলে আমি ভাইয়া কখন দ্বিতীয়া বলবো কখন চতুর্থী বলবো? এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা কনফিউশন লাগবে। আর যখন এই কনফিউশন লাগবে তখনই কিন্তু আমরা ধরা খেয়ে যাব, তখনই কিন্তু ভুল অপশন দাগাতে পারে। এই ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, যে আমরা দেখবো যে দ্বিতীয় কেরের বাইরে আর কি থাকতে পারে, চতুর্থী কেরের বাইরে আর কি থাকতে পারে। দ্বিতীয় কেরের বাইরে আরো দুটো জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে ধরে, ধরে বা বেপিয়া, ধরে বা বেপিয়া থাকতে পারে। এখন আপনারা প্রশ্ন করেন আমাকে অনেকে, ভাইয়া বেপিয়া মানে কি? ভাইয়া দেখেন এই বেপিয়া যা ধরেও তা, এই বেপিয়াটা হচ্ছে সাধু ভাষার শব্দ, আর ধরেটা হচ্ছে চলিত ভাষার শব্দ, মানে কিন্তু দুইটারই সেম। এখন দেখো চতুর্থীর ক্ষেত্রে কেরে জায়গায় কি থাকতে পারে, জন্ম বা নিমিত্ত থাকতে পারে, জন্ম বা নিমিত্ত। এখন সেম ভাবেই বলি, এই জন্ম মানেও যা, নিমিত্ত মানেও তা, এই নিমিত্তটা হচ্ছে সাধু শব্দ আর জন্মটা হচ্ছে চলিত শব্দ। তারপরে কি একই জিনিস, জাস্ট একটা সাধু ভাষায় ব্যবহার করলে এটা ব্যবহার করব, আর আমরা যদি চলিত ভাষায় ব্যবহার করি জন্ম ব্যবহার করব, সাধু হলে নিমিত্ত, চলিত হলে ধরে, সাধু হলে বেপিয়া। ওকে ফাইন। তাহলে যদি আপনাকে বলি যে চিরকাল বেপিয়া সুখী, তাহলে কি বেপিয়া থাকলে কি হবে, দ্বিতীয়া। যদি বলি যে বিয়ের জন্য পাগল, জন্ম থাকলে কি হচ্ছে বলতো, জন্ম থাকলে হচ্ছে চতুর্থী। এখন আপনারা হয়তো রেগে আছেন যে ভাইয়া জন্ম বেপিয়া তো বুঝলাম, কিন্তু কেরে থাকলে কখন চতুর্থী বলবো কখন দ্বিতীয়া বলবো? আসো আমরা এই জায়গাটা একটু ক্লিয়ার করি। প্রথম কথা হচ্ছে ভাইয়া লক্ষ্য রাখতে হবে যে যদি আমরা কোনো বাক্য থেকে চতুর্থীকে আলাদা করতে পারি, এর বাইরে যা থাকবে তাই হবে দ্বিতীয়া। তাহলে আমরা একটু চতুর্থী চেনা শিখবো, তারপরে আমরা অটো দ্বিতীয়টা পেয়ে যাব। আচ্ছা আজকে আমাদের ক্লাসে নতুন কে কে আসি, একটু সারা দেওয়া তো দেখি, আমি দেখতে চাই যে আমাদের নতুন কে কে আসি। হ্যাঁ এখন দেখো তোমরা কমেন্ট করতে থাকো, আমি পড়াতে থাকি। হ্যাঁ নতুন কে কে আছে একটু কমেন্টে জানাও। এখন দেখো চতুর্থীটা চেনা শিখবো এখন আমরা। চতুর্থীর ক্ষেত্রে মনে রাখবেন, যদি কোনো বাক্যে দেখেন কেরে যুক্ত থাকে এবং সেই বাক্য দ্বারা যদি কোনো শ্রদ্ধা করা বোঝায়, শ্রদ্ধা করা বোঝায় বা ভক্তি করা বোঝায়, ভক্তি করা বোঝায় বা নিঃস্বার্থতা বোঝায়, নিঃস্বার্থতা বোঝায়। যদি কোনো বাক্য দ্বারা শ্রদ্ধা ভক্তি নিঃস্বার্থতা বোঝায় এবং সেই বাক্যে যদি কেরে যুক্ত থাকে তখন সেটা হবে চতুর্থী, আর এর বাইরে যা থাকবে তখন সেটা হবে দ্বিতীয়া। আসো আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে দেখি।
আচ্ছা, ফাতেমা তো জোহরা আমি নতুন, বাকিদের কি অবস্থা? মুসলিমা বলছে আমি নতুন, রজনীতে বলছে জি ভাইয়া আমি নতুন, মোহাম্মদ পলিন খান। আচ্ছা, সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, হোসনে আরা আমি নতুন। আচ্ছা, নীল আসমান ভাইয়া আমি, অপরিচিত অপু আমি, এমএসটি মুসলিমা আমি ভাইয়া। যাক, আমাদের সাথে অনেক নতুন নতুন বন্ধু যুক্ত হয়েছে। ইমু ইসলাম যুক্ত হয়েছে, লিপি আক্তার যুক্ত হয়েছে, জান্নাতুল ইসলাম আমি পুরাতন, এই পুরাতন পাপি। যাক, আকলিমা বলছে আমি। যাক, আলহামদুলিল্লাহ। সুমিয়া জান্নাত, আমাদের অনেক নতুন বন্ধু যুক্ত হয়েছে। আর নাজমুন নাহার, আসলে এতগুলো নতুন যুক্ত হয়েছে তোমরা। ভাইয়া কেমন আছেন? সুচন্দা সেন, জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি নতুন ভাইয়া। সুচন্দা মারাক আমি নতুন। শুক্তারা আমি নতুন। ওকে ফাইন। যারা পুরনো হয়ে নতুন বলছেন তাদের কিন্তু শাস্তি দিতে হবে। তাহলে এখন আসো, যদি আমি বলি যে ভিক্ষুককে, দেখো তো বাক্যটা ভালো করে দেখো, ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষা দাও। এখন তুমি এই বাক্যটা একটু লক্ষ্য করো তো, লক্ষ্য করলেই বুঝবা এখানে আছে ভিক্ষুক মূল শব্দ, তার সঙ্গে আছে কে। তার মানে কি ভাইয়া, কে থাকতে পারে কোথায়? চতুর্থী আর কোথায়? দ্বিতীয়াতে। দেখো, দ্বিতীয় তো কে রে আছে, চতুর্থীয় কে রে আছে। আচ্ছা বলো তো, এখন ভিক্ষুককে যখন আমরা কোনো ভিক্ষা দেই তখন কি কোনো স্বার্থ থাকে? কখনোই থাকে না। এমন বলি, এই আমার বাসায় এসে কাজ করে দিবি, আমার জুতাটা পরিষ্কার করে দে। তার মানে কি? তার মানে আমরা কখনোই তাদেরকে কখনো কাজের জন্য ফোর্স করি না, কোনো কন্ডিশন দিই না। এখন বলবেন ভাইয়া কেয়ামতের দিন তো জান্নাত পাইতে পারি। ও ভাইয়া, ওটা কেয়ামতের স্বার্থ, হ্যাঁ, দুনিয়াদারি কোনো স্বার্থ থাকা যাবে না, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু ভিক্ষুককে ভিক্ষা দ্বারা কোনো স্বার্থ থাকে না, তার মানে কি বোঝাচ্ছে? নিঃস্বার্থতা। তার যদি কোনো বাক্য দ্বারা নিঃস্বার্থতা বোঝায়, সেখানে যদি কে রে থাকে সেটা হবে চতুর্থী। ওকে, এবার দেখো তো, যদি আমি বলি, যদি বলি যে আমকে কুড়ানো, আমকে কুড়ানো। আচ্ছা ভাইয়া দেখো, এখানে আছে মূল শব্দ কি? এখানে এখানে মূল শব্দ হচ্ছে আম, তার সঙ্গে আছে কে, রাইট? আচ্ছা, যখন আমরা আমকে কুড়াই তখন কি শ্রদ্ধা ভক্তি থাকে যে হে নমস্তে আম বাবাজি উঠে আসো? না, কখনোই শ্রদ্ধা থাকে না, ভক্তি থাকে না, নিঃস্বার্থতা থাকে। আরে আম কুড়াচ্ছে তো খাওয়ার জন্য, নিঃস্বার্থতা থাকবে কি করে? তার মানে শ্রদ্ধা ভক্তি নিঃস্বার্থতা একটাও নাই। যখন থাকবে না তখন আমরা তাকে বলবো দ্বিতীয়া। বলো তোমরা এই দুইটা বাক্য বুঝতে পারছো কিনা একটু জানো তো। সম্প্রদায়ের চতুর্থী ফাইন, কিন্তু আমরা চতুর্থী আরো ঝামেলা আছে, আরো ঝামেলা আছে। আমরা আপাতত যদি কারক করব, সেহেতু এইটুকু পড়লে আমাদের জন্য এনাফ। তোমরা শুধু বলো তোমরা সবাই বুঝতে পারছো কিনা। আমার ফোন তো হ্যাং হয়ে গেছে। যে বুঝতে পারছি, বাকিদের কি অবস্থা ভাইয়া? বাকিরা বুঝতে পারছি? হ্যাঁ, শুধু আমার স্টুডেন্টকে বলা দরকার বুঝতে পারছো কিনা, একবারে সবগুলো হুড়ুর করে বলে দেয় ভাইয়া বুঝতে পারছি। মানে আমাদের স্টুডেন্ট হচ্ছে সুপার সুপার স্টুডেন্ট। ওকে, তাহলে যদি আমি আসলে কিছুক্ষণ কমেন্ট দেখতে পারি নাই, ওই মোবাইলে দেখতেছিলাম কারণ আমার ফোনটা একটু ঝামেলা করতেছিল, ঠিক আছে? জি ভাই বুঝতে পারছি। তার মানে তোমরা আশা করছো সবাই বুঝতে পারছো। যদি তারপরে কোনো ঝামেলা হয় আমাকে একটু জানাই দিবে, হ্যাঁ ভাইয়া, আরেকবার বুঝাই দেন। ওকে ফাইন ভাইয়া, আমরা আরো বাক্য দেখবো। আচ্ছা আসো তাহলে আমরা আর কিছু উদাহরণ দেখি তো, আর কিছু উদাহরণ দেখি। যারা বুঝতে পারছে তারা তো আলহামদুলিল্লাহ বলবো, আর যারা বুঝতে পারে নাই ইনশাল্লাহ এবার বুঝতে পারবো। আচ্ছা, যদি আমি বলি ভাইয়া সৎ সৎ পাত্রকে, সৎ পাত্রকে কন্যাদান, কন্যাদান। আচ্ছা, এখানে তোমরা একটু লক্ষ্য করো তো ভাইয়া, লক্ষ্য করো, এই যে এখানে পাত্র মূল শব্দ, তার সঙ্গে কে আছে না? তাহলে কে বিভক্তি আছে, হয় দ্বিতীয় হবে নাহলে চতুর্থী হবে।
এখন তো লক্ষ্য করো, সৎ পাত্রকে কন্যাদান মানে কি? আমার মতো ভদ্র ছেলের হাতে কন্যাকে তুলে দেওয়া, তাই না? হিসেবটা তার মানে হচ্ছে যে ভালো কোনো ছেলের হাতে, ঠিক আছে, তার মেয়েকে তুলে দিবে, এটাকে বোঝানো হচ্ছে। আচ্ছা তোমরা বলো তো যে যখন কোনো মেয়েকে তার বাবা মা কোনো ছেলের হাতে তুলে দেয় তখন কি বলে, কন্ডিশন রাখে, এই 12 বছর মানুষ করেছি বা 18-20 বছর মানুষ করেছি, তুমি প্রতি মাসে 10,000 করে দিও? না, বরঞ্চ আরো টাকা পয়সা দিয়ে বলে যে বাবা তুমি দেখে রাখো, আজ থেকে আমরা তো নাই, তুমি এর বাবা তুমি এর মা। যাই হোক, এই টিমের কি আবেগে কথা বলে, দেখো তো, তার মানে কি এখানে এই বাক্য দ্বারা নিঃস্বার্থতা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? নিঃস্বার্থতা বোঝাচ্ছে, নিঃস্বার্থতা। নিঃস্বার্থতা বোঝালে যখন কে থাকবে তখন সেটাকে বলবো আমরা চতুর্থী বলবো। ওকে ডান? বলো বুঝতে পারছো কিনা? এখন দেখো তো, এখন যদি বলি যে আরেকটা জিনিস, ওটা ওটা আমরা যখন আমরা ওই সমাস পড়বো, তৎপুরুষ সমাস পড়বো, তখন ওই জিনিসটা আমরা ক্লিয়ার হয়ে যাব। আপাতত সমাসের কারকের জন্য এইটুকু যথেষ্ট। আর বাকিগুলো তো স্বতন্ত্র আছে, শূন্য অ আ, তারপর হইতে থেকে চে, র এর, এ অন্তস্থীয়, তে এতে, এগুলো তো আমরা সকলে জানি, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। কি সুস্মিতা মালিক বলছে কি ভাইয়া? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা তোমরা সবাই ক্লিয়ার তো? তাহলে আসো আমরা ক্লিয়ার হয়ে থাকলে আমরা একটু কারকের আলোচনায় চলে যাই। হ্যাঁ, এখন যদি বলে যে কারক কত প্রকার, মনে রাখবা কারক হচ্ছে মূলত 6 প্রকার। ওকে, 6 প্রকার কি কি? এক, কর্তৃকারক, কর্তৃকারক, কি টাকাওয়ালাকে কন্যাদান দ্বিতীয়া, তোদের মাথায় গেলে খাটে কেমনে রে ভাই? হ্যাঁ, তোরা তো সবকিছুই বুঝোস। যাই হোক, তোরা দিনের পথে আয়, এই মুনা দিনের পথে আয়। কর্তৃকারক বা কর্তাকারক, কর্তাকারক। দেখো কর্তৃকারক লেখা সকল বইয়ে, কিন্তু নবম দশম যে বর্তমান বইটা আছে সেখানে কর্তাকারক লেখা, যদি কর্তৃকারক অপশনে না থাকে কর্তাকারক দেখাবো। আচ্ছা, 2 হচ্ছে কর্মকারক, কর্মকারক। 3 হচ্ছে করণ কারক, করণ কারক। আর 4 হচ্ছে সম্প্রদান কারক, সম্প্রদান কারক। হ্যাঁ, তারপরে 5 হচ্ছে অপাদান কারক, অপাদান কারক। আর 6 হচ্ছে অধিকরণ কারক, অধিকরণ কারক। ওকে, তাহলে কারক পেলাম আমরা 6টা। এখন আমরা 6টা পেলাম, আমরা তো সবগুলো ডিটেলসেই করতে হবে, কিন্তু তারপরে একটা প্রাথমিক আইডিয়া থাকা দরকার। 6 প্রকারের একটা প্রাথমিক আমরা আইডিয়া রাখবো, ঠিক আছে? 6 প্রকার প্রাথমিক আইডিয়া কি? কর্তৃকারক কি? যে যখন যখন কর্তাকে বোঝানো হয়, কর্তাকে, ঠিক আছে, বুঝানো হয়, বুঝানো বুঝানো হয়, অর্থাৎ কর্তা যখন নিজেই কাজ করে তখন সেটাকে কর্তৃকারক আমরা বলি। আর কর্মকারকের বেসিকটা আমরা কি মনে রাখতে পারি? কর্তা যাকে আশ্রয় করে কাজ করে, কর্তা যাকে আশ্রয় করে কাজ করবে, কাজ করে, তাকে বলি আমরা কর্মকারক। করণকারক বলতে কি? করণ বলতে যন্ত্র বা সহায়ককে বোঝানো হয়, সহায়ক বোঝাবে। সম্প্রদান কারক কি? সম্প্রদান কারক হচ্ছে মোট কথা নিঃস্বার্থতা বুঝাবে, নিঃস্বার্থতা বুঝাবে, বুঝাবে। আর অপাদান কারক আমরা আপাতত মনে রাখবো যে ক্রিয়ার সাথে, ক্রিয়ার সাথে, ক্রিয়ার সাথে মূলত মাইনাস সম্পর্ক, মাইনাস মাইনাস। আর অধিকরণ মনে রাখবো ক্রিয়ার সাথে প্লাস সম্পর্ক, প্লাস। মাইনাস প্লাস দিয়ে বোঝানো খুব সহজ, প্লাস সম্পর্ক। তাহলে আমরা একটা একটা করে একটু উদাহরণ দেখার ট্রাই করি। হ্যাঁ, আচ্ছা আমরা এক একটা করে এক্সাম্পল দেখি।
যদি আমি বলি যে আমি ভাত খাই, এখন তোমরা বাক্যটা একটু লক্ষ্য করো, দেখো তো এখানে কর্তাকে, সাবজেক্টকে আমি, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে মূলত ভার্ব। এখন কি বলছি আমরা কারকের ক্ষেত্রে, কি বলছিলাম? কারকের ক্ষেত্রে আমরা বলেছিলাম নামপদ এর সাথে যখন ক্রিয়াপদের সম্পর্ক থাকবে সেটাই হচ্ছে কারক, সেটাই কি কারক। এখন প্রশ্ন জাগে ভাইয়া নামপদ কি? ভাই নামপদ হচ্ছে দুইটা হতে পারে। নামপদের ক্ষেত্রে মনে রাখবো নামপদ হয় বিশেষ্য হবে, না হলে সর্বনাম হবে। সর্বনাম হবে, বিশেষ্য বা সর্বনামটাই হচ্ছে মূলত নামপদ। আর মোট কথা তোমাকে মনে করাই দেই, আমাদের প্রশ্নে যেটার নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে সেটাই নামপদ, এভাবে মনে রাখতে পারো। ওকে, ক্লাসটা অনেক ভালো হচ্ছে ভাই, আচ্ছা থ্যাংক ইউ। এখন দেখো তো ভাইয়া যে এই যে খাইটা ক্রিয়া, খাইটা কি বলতো? খাইটা হচ্ছে ক্রিয়া। তাহলে আমি খাই, তাহলে কি আমি খাওয়ার কাজটা নিজেই করতেছি না? তা যে কোনো কাজ করবে, যে কর্তাকে বোঝাবে তাকে আমরা বলবো কর্তৃকারক বা কর্তাকারক। ওকে ফাইন। আচ্ছা যদি এখানে ভাতটা না থাকতো খাওয়ার কাজটা হইতো? আমি তো খাইতেই পারতাম না ভাত না থাকলে। তাহলে কি খাই কাজটা কাকে আশ্রয় করে হচ্ছে? ভাতকে। আর ভাতকেই আমরা বলতেছি এখানে কর্মকারক। অর্থাৎ যখন কর্তা নিজেই কাজ করবে তার নাম কর্তৃ, অর্থাৎ যে কাজ করবে তার নাম কর্তৃ বা কর্তা, আর যাকে আশ্রয় করে কাজ করবে তার নাম কর্ম। তাহলে তোমরা বলো তো এই কর্তা এবং কর্মটা বুঝতে পারছো কিনা? পরীক্ষা বলছে ক্লাসটা অনেক ভালো হচ্ছে ভাইয়া, থ্যাংক ইউ। বাকিদের কি অবস্থা? ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার হয়েছে? ওকে, জি বুঝছি। মরিয়ম বলছে বুঝছি। বাকিদের কি অবস্থা? বাকিরা বুঝতে পারি নাই। সুমাইয়া আক্তার বলছে জি বুঝছি। আচ্ছা ফাইন। নুসরাত জান হে বুঝছি। হে কি রে ভাই? অপরিচিত অপু, মাশাআল্লাহ জি। আচ্ছা তাহলে এই যে আমরা যে কর্তা এবং কর্ম পড়লাম না, বাজারে আসলে বইগুলোতে কিভাবে পড়ানো হয় তোমরা একটু দেখো, স্টাইলটা ফলো করো, তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলে আমাদের কি শেখানো হচ্ছে আর আমরা কেন পরীক্ষা হলে ভুল করি, কেন আমরা রেজাল্ট ভালো হয় না। দেখো তোমরা এই যে উদাহরণগুলো দেখলে বুঝতে পারবা। বাজারে বইগুলোতে বলা হচ্ছে কে বা কারা দ্বারা যখন প্রশ্ন করব এর উত্তরে যা পাবো তা হচ্ছে কর্তা। এবং বাজারের বইগুলোতে বলা হয়ে থাকে, ঠিক আছে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে এর উত্তরে আমরা যা পাবো তা হচ্ছে কর্ম। সেটা বোঝো। বাজারের অধিকাংশ বই, হাতে গোনা কয়েকটা বই ছাড়া অধিকাংশ বই এই কথাটা লেখা আছে, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে উত্তরে যা পাবো তা হবে কর্তা কারক, আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যা পাবো তা হবে কর্মকারক। এখন কি আমি এইটার পক্ষে না। কেন এই রুলসটার পক্ষে না? কেননা এই রুলসটা সর্বদাই সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, সর্বদাই সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখন আমরা মনে রাখবো কি করে আসলে, আমি বলি। আচ্ছা তোমরা একটু মনোযোগ দাও, খুব ইম্পর্টেন্ট কথা বলছি। আমরা আসলে বুঝবো কি করে কোনটা কর্তা কোনটা কর্ম। এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, একটা জিনিস ফলো করতে পারি, যে হ্যাঁ কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কর্তা পাবো, এটা কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে। কি বা কাকে দ্বারা করলে কর্ম পাবো, সেই ক্ষেত্রে দেখতে হবে এই কে বা কাকে, কি বা কারা, কে বা কাকে কি বা কারা দ্বারা প্রশ্ন করে, ঠিক আছে, যদি উত্তর যেটা পাবো যদি সে নিজে কাজ করে তাহলে তখন সে হবে কর্তা। আর যদি নিজে কাজ না করে তখন সে হবে কর্ম। আচ্ছা কথাটা বুঝতে একটু কষ্ট হয়েছে তো? আসো একটা উদাহরণ দিলে তুমি বুঝতে পারবা। যদি বলি যে এই যে দেখো তো, ঢাল বেয়ে জল নামছে,
জল নামছে। এখন দেখো তো তোমার আন্ডারলাইন দেওয়া আছে এখানে জলের নিচে যে জল কোনকার। এখন যদি আমরা এই প্রসেসটা ফলো করি তাহলে কি দাঁড়ায়, এটা ক্রিয়াপদ নামছে, তাহলে এটা পাচ্ছি আমরা ক্রিয়া। তাহলে ক্রিয়াপদকে কি দ্বারা প্রশ্ন করব বলো তো, ক্রিয়াপদকে কি বা কাকে, যদি বলি যে কি নামছে তাহলে আমরা উত্তরে কি পাবো, জল নামছে। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়ার কথা কি, কর্ম, কিন্তু এটা তো কর্ম নয়, এটা হচ্ছে কর্তা। কিভাবে কর্তা বলতো, আচ্ছা ঢাল বেয়ে জল নামছে মানে কি বলতো, জল নামছে মানে কি, জল কি কেউ টেনে নামাচ্ছে নাকি জল নিজে নামতেছে, জল তো নিজেই নামতেছে। তাহলে এখানে এই যে নামার কাজটা কে করতেছে, জল নিজেই নামার কাজটা করতেছে। আর যখন কোনো বস্তু বা ব্যক্তি কোনো কাজ করবে সেটাই কর্তা। আমাদের একটা বদ্ধ ধারণা আছে যে বস্তু কখনো কর্তা হতে পারে না, না, কর্তা ব্যক্তিও হতে পারে, ব্যক্তিও হতে পারে, কর্তা বস্তুও হতে পারে, বস্তুও কর্তা হতে পারে, ব্যক্তি হতে পারে। আমাদের বোঝার বিষয়টা হচ্ছে ক্রিয়ার সাথে তার সম্পর্ক কেমন, তার রিলেশন কেমন। যদি ক্রিয়াটা নিজেই সম্পাদন করে তখন হবে কর্তা, আর যদি নিজে সম্পাদন না করে তখন হবে কর্ম। এখন তোমরা বলো তো যে এই যে তারা যে বলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলেই কর্ম পাওয়া যায়, এই কনসেপ্টটা কি পুরোপুরি সত্য? না, পুরোপুরি সত্য নয়। বুঝতে পারছো? তাহলে বলো আপাতত আমি কি বলছি, যদি নিজেই কাজ করে সে কি হবে, কর্তা, আর যদি নিজে কাজ না করে তাহলে কর্ম। তাহলে সে জল তো নিজেই কাজ করছে, তাহলে সে কর্তা। এখন যদি বলি যে আমি, দেখো কি বলছি, আমি ভাত খাই, ভাত খাই। এখন দেখো এখানে ভাতের নিচে আন্ডারলাইন, প্রশ্ন কত কি খাই, অ্যান্সার আসবে কি, আমি ভাত খাই, ভাত খাই। দেখো তো এই ভাতটা কি নিজেই খাই কাজটা করতেছে, না, নিজে কাজ করতেছে না। কি দ্বারা প্রশ্ন করলে আমরা তখন কর্ম পাবো, যখন নিজে কাজ করবে না তখন সেটা হবে কর্ম। বুঝতে পারছেন? আচ্ছা এখন বলেন, আমি কি বলছি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু সেটা লক্ষ্য রাখবেন, একটা রাইট করার জন্য লক্ষ্য রাখবেন। যদি সে নিজেই কাজ করে তখন কিন্তু কর্তা হবে, আর যদি নিজে কাজ না করে তখন কর্ম হবে। দেখো এই জল এখানে কি দ্বারা পাচ্ছি, সেটা নিজে কাজ করতেছে। ভাত এখানেও কি দ্বারা পাচ্ছি, সে নিজে কাজ করতেছে না, তাই কর্ম, আর জল নিজে কাজ করতেছে তাই কর্তা। বলো এই কর্ম এবং কর্তার মধ্যে এই যে প্যাচটা বুঝতে পারছো কিনা? আচ্ছা ঠিক আছে, তোর বাকিদের কি অবস্থা বলো তো, বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও, বোঝা যাচ্ছে কিনা। জি ভাইয়া, ফাইন। বাকিদের কি অবস্থা? হুম, হ্যাঁ, নিজে কাজ করলে কর্তা, নিজে না করলে কর্ম। মিষ্টি বুঝতে পারছেন? আচ্ছা আরো উদাহরণ দেন ভাই, হ্যাঁ উদাহরণ দিব, কিন্তু এইটুকু বুঝতো কিনা। হ্যাঁ 4,000 টাকা ভর্তি হলে কি সবকিছু দিবে? হ্যাঁ 4,000 টাকা ভর্তি হলে তুমি সবকিছু পাবা। তুমি একটু অফিসের নাম্বারটাতে যোগাযোগ করো, আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এবং আমাদের অফিস থেকে তোমাদেরকে রিপ্লাইও করা হচ্ছে। সেখান থেকে তোমাকে অবশ্যই কল দেওয়া হবে, অথবা তোমার নাম্বারটা দিয়ে আমাদের মেসেঞ্জারে নক করো, কেমন? আর একটা না, আমি অনেক উদাহরণ দিব। তাহলে আসো তো আমরা আরেকটা দেখি। যদি বলি, যে আকাশকে, আকাশকে যেতে হবে, ওকে ফাইন। আর যদি বলি যে আকাশকে, আকাশকে যেতে দাও। এখন দেখো তো এখানে তোমার আন্ডারলাইন দিছে আকাশকে নিচে, আন্ডারলাইন দিছে আকাশকে নিচে। তাহলে এখানে যেতে দাও, এখানে যেতে হবে, এটা হচ্ছে ক্রিয়া। এটা কি পাচ্ছি আমরা, এটা পাচ্ছি আমরা ক্রিয়া। আর এখানে আমরা এটা কি পাচ্ছি, এটা পাচ্ছি আমরা ক্রিয়া। আমাদের কি শেখানো হতো, দেখো আগের পেজটা দেখো, আমাদের শেখানো হতো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্ম পাওয়া যাবে। আসো তাহলে দেখি। তাহলে যদি বলি যে কাকে যেতে হবে, কাকে যেতে হবে, তাহলে অ্যান্সার আসতেছে আকাশকে। এখানে প্রশ্ন করি কাকে যেতে দাও, তখন অ্যান্সার আসতেছে কি,
আকাশকে যেতে দাও। এখন তোমরা বলো, দুটেই তো আমরা আকাশকে পাচ্ছি, রাইট? তাহলে এখন এখন আমরা দেখি একটু যে এখানে আকাশকে যেতে হবে মানে কি? আকাশ কি নিজে যাবে? আকাশ নিজে যাবে নাকি আকাশকে কেউ ঘাড়ে নিবে? আকাশকে যেতে হবে মানে কি? আকাশ নিজে যাবে না, তাহলে আকাশ নিজেই কাজটা করতেছে না? নিজেই কাজটা করতেছে। আকাশকে যেতে দাও, তার মানে কি কেউ না কেউ আকাশকে ধরে রাখছে অথবা কোনো ঘরে বন্ধ করে রাখছে। তাহলে কি তার তার আকাশে যাওয়াটা অন্য কারোর উপর নির্ভর করতেছে। তাহলে কি আকাশ এখানে যেতে দাও এই কাজটা নিজে করতেছে না। আর নিজে যখন করবে না, অর্থাৎ নিজে এই কাজ করতেছে না, নিজে যখন করবে না তখন আমরা তাকে বলবো কর্ম, আর নিজে যখন কাজ করবে তখন আমরা তাকে বলবো কর্তা। বলো এবার বুঝতে পারছো কিনা? এই তানিমা, আজকে যেতে হবে কি আকাশকে যেতে হবে? আমার নামের ভুল বানান। ফার্স্টটা কথা, সেকেন্ডটা কর্ম। আচ্ছা, তোমরা বুঝতে পারছো কিনা একটু বলো। জি ভাইয়া। যাক, তোমরা সবাই বুঝতে পারছো, এই জন্য আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি ভাইজান। রিফাত হাসান জান বানাই দিলেন ভাই, যাক আমি ধন্য। সাবাস। হ্যাঁ, আমার নেটটা যে ডিস্টার্ব দিচ্ছে আজকে, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, আশা করছি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, ওকে। ওকে, বুঝতে পারছো আশা করছি। তাহলে আসো, এখন আমরা কর্তা এবং কর্মের মধ্যে বেসিক পার্থক্যটা দেখে নিলাম। এবার আমরা কর্তা কারক দেখবো আগে। হ্যাঁ, আজকে আমরা পড়বো কর্তা বা কর্তৃকারক। কর্তৃকারক, কর্তা বা কর্তৃকারক ক্লিয়ার ক্লিয়ার কনসেপ্ট, একবারেই ক্লিয়ার করে ফেলবো। ঠিক আছে, কোনো ডাউট নেই এখানে। এখন আমরা কিন্তু আমরা কিন্তু কর্তাকে কয়েক শ্রেণীতে ভাগ করতে পারি। তার মধ্যে মূলত যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কর্তাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। বৈশিষ্ট্য, এর উপর ভিত্তি করে কর্তাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। 4 ভাগে কি 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 কিভাবে ভাগ করতে পারি? এক হচ্ছে মুখ্য কর্তা, মুখ্য কর্তা। 2 হচ্ছে প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা। 3 হচ্ছে প্রযোজ্য কর্তা, প্রযোজ্য কর্তা। 4 হচ্ছে 4 কি তোমরা বলতে পারবা? 4 হচ্ছে ব্যতিহার কর্তা, ব্যতিহার কর্তা। তাহলে আমরা 4টা পেলাম কর্তা কারক। এটা হচ্ছে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, বারবার বলছি। আবার কর্মবাচ্যের উপর বা ইয়ার উপর বাচ্চার উপর ভিত্তি করে কিন্তু 3 ভাগে, ওটা খুব সিম্পল জিনিস। এই কোষের আসে এখান থেকে বেশি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আসি আমরা মুখ্য কর্তা। আমরা কি বেসিক পার্থক্যটা দেখি, তারপর উদাহরণ দেখবো, কেমন? মুখ্য কর্তার ক্ষেত্রে মনে রাখবো সে নিজে কাজ করবে। কর্তা মানেই তো নিজে কাজ করবে, রাইট? নিজে কাজ করবে। আর প্রযোজকের ক্ষেত্রে মনে রাখবো ডিরেক্টরের কাজ। কার কাজ? ডিরেক্টর এর কাজ। আর প্রযোজ্য কর্তার ক্ষেত্রে মনে রাখবো অ্যাক্টরের কাজ, অ্যাক্টর এর কাজ। আর হচ্ছে, ঠিক আছে, আচ্ছা, অ্যাক্টরের কাজটা না লিখি, আমরা শুধু অ্যাক্টর লিখি। কর্তা আলহামদুলিল্লাহ। তুমি যে আমার কবিতা। ওকে,
এখন দেখো কি বলছে, মুখ্য কথা হচ্ছে যে নিজে কাজ করবে, প্রযোজক কি ডিরেক্টর, প্রযোজক কি অ্যাক্টর, আর ব্যতিহার কি, ব্যতিহার দুটি কর্তা থাকবে, দুটি কর্তা থাকবে, কিন্তু দুটি কর্তার কন্ডিশন আছে। কন্ডিশন কেমন? কন্ডিশন হচ্ছে এরকম, একই স্থান থাকতে হবে, কাজ করার জন্য একই স্থান লাগবে, তারপর একই ধরনের কাজ করতে হবে, একই ধরনের কাজ করতে হবে, এবং একই সময়ে করতে হবে, একই সময়ে কাজ করতে হবে। ওকে, আমরা একটু উদাহরণ দিলেই বুঝতে পারবো। আগে আমরা মুখ্য কর্তাটা বুঝি। সে কি বলছে, যে নিজেই যখন কাজ করবে, কর্তা যখন নিজেই কাজ করবে তাকে আমরা মুখ্য কর্তা বলতেছি। যদি আমি বলি যে আমি আমি বাড়িতে যাই, খুব সিম্পল উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি যাতে তোমরা নিতে পারো, পরে যাতে কঠিনগুলো বুঝতে পারো। এখানে দেখো আমি নিচে আন্ডারলাইন, তাহলে এখানে যাইটা হচ্ছে ক্রিয়া, তাহলে আমি যে বাড়িতে যাই, আমি তো নিজেই যাই, তাহলে আমি কি নিজেই বাড়ি যাচ্ছি, নিজেই কাজ করতেছি। যখন নিজেই কাজ করব তাকে আমি কি বলবো, মুখ্য কর্তা। আশা করছি বুঝতে পারছেন। এখন ডিরেক্টর এবং অ্যাক্টরের কাজ কি দেখেন তো। আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, যে শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, তাহলে এখানে কর্তা আছে কি বলতো, এখানে কর্তা আছে শিক্ষক এবং ছাত্র। এখন দেখেন ডিরেক্টরটা আসলে কি, ঠিক আছে, ডিরেক্টরটা হচ্ছে এই ডিরেক্টর কি বলে, ক্যামেরা রোল অ্যাকশন, যা করার অপি বিশ্বাস আর শাকিব খানে করে ফলাইছে। তাহলে কি এখানে ডিরেক্টরের কোনো দোষ ছিল না, এরা তো কইরা ফলাইছে। এখন নাকি ডিরেক্টর নির্দেশনা দেয় আর অ্যাক্টর সেই নির্দেশ মতো কাজ করে, রাইট? ওকে ফাইন। যদি এইটুকু বুঝতে পারি, দেখো তো এখানে কি শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। এখন শিক্ষক এসে কি বললো, এই পেজ নাম্বার 80 বের কর, ঠাড়া মুখস্থ কর, না হলে চামড়া ফাটিয়ে দেবো। তাহলে শিক্ষক কি নিজে পড়তেছে নাকি শিক্ষক নির্দেশনা দিচ্ছে? অবশ্যই শিক্ষক নির্দেশনা দিচ্ছে, তার মানে কি শিক্ষকটা হচ্ছে ডিরেক্টর। আর এই ডিরেক্টরের কথা মতো পড়তেছে কে, এই অ্যাক্টর। তার মানে কি অ্যাক্টরটা এখানে সাকিব খান, তার মানে কি এখানে পেলাম আমরা অ্যাক্টর। তাহলে যখন ডিরেক্টর থাকবে, এই ডিরেক্টরটাকে আমরা কি বলবো বলতো, ডিরেক্টরটাকে বলবো প্রযোজক কর্তা। তাহলে এখানে শিক্ষক কি, শিক্ষক হচ্ছে প্রযোজক। ওকে, আর সাকিব খান বা অ্যাক্টরটা কি হচ্ছে, সাকিব খান বা অ্যাক্টর হবে প্রযোজ্য। তাহলে আমরা মনে রাখবো, যে যখন কেউ কাজের নির্দেশনা দিবে, যে নির্দেশনা দেয় তাকে বলা হয় প্রযোজক, আর যে নির্দেশ মতো কাজ করে তাকে বলা হয় প্রযোজ্য। তোমরা শুধু এইটুকু বলো তো, তোমরা অ্যাক্টর, ডিরেক্টর, প্রযোজক বা প্রযোজ্য বুঝতে পারছো কিনা? ক্যামেরা রুল অ্যাকশন, হ্যাঁ নাজমুন নাহার অ্যাকশন, বলো তোমরা বুঝতে পারছো কিনা? আমি কোর্সে ভর্তি হয়েছি, কেমনে ক্লাস পাবো? ভাই আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাও, অফিসে যোগাযোগ করো, অ্যাপসেও ক্লাস পাবা রেকর্ডেড। আর তন্ময় দাদা তো আসছি, তন্ময় দাদাকে শুনতেছে, ক্লাস করতেছে নিশ্চয়ই। হ্যাঁ, বলো বুঝতে পারছো কিনা? না বুঝলে সমস্যা নেই, আমি আরো উদাহরণ দিব, তোমরা তখন ইজিলি বুঝতে পারবো আশা করছি। হ্যাঁ, আচ্ছা, যেহেতু তোমরা অনেকেই বলতেছো বুঝছি ভাইয়া, আচ্ছা ঠিক আছে, রেডি করে। আচ্ছা, তোমার দ্বিতীয় লাইন বোঝা লাগবে না, তোমাকে আমি নতুন উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা সব মোছা দিচ্ছি, তোমাদের তো প্রযোজক আর প্রযোজ্যতা ঝামেলা না, আমি এটা বুঝাই দিচ্ছি। দেখো তো, যদি তাকে বলি যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখন দেখো এখানে মা একজন আর শিশু আর একজন। আচ্ছা, যখন মা শিশুকে চাঁদ দেখায়, তখন ধরো যে আমি একটা মা, হ্যাঁ আমার একটা শিশু আছে, আমি কি বলতেছি, এই বাবু বাবু এই দেখো চাঁদ। তাহলে কি আমি চাঁদ দেখার উদ্দেশ্য নাকি বাবুকে দেখানোর উদ্দেশ্য?
তার মানে কি আমার কোলে শিশু রয়েছে সাকিব খান, এই বেটা কমর দুলিয়া নাচ, তার মানে হিসাবটা এরকম না? তাহলে আমি কি নির্দেশনা দিচ্ছি আর কি শিশুরা কি করতেছে, চাপ দেখতেছে। তার মানে এখানে ডিরেক্টর কেটা ভাইয়া? ডিরেক্টর হচ্ছে মা, আর সাকিব খান কেটা? সাকিব খান হচ্ছে শিশু। তার মানে কি যে কাজের নির্দেশনা দিবে, ডিরেকশন দিবে, তাকে বলতেছি আমরা প্রযোজক। প্রযোজক। আর শিশু অর্থাৎ যে নির্দেশ মতো কাজ করবে তাকে বলতেছি আমরা প্রযোজ্য। বলো এবার বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা ভাইয়া? হ্যাঁ, মা হবে ডিরেক্টর। জি ভাইয়া, ক্লিয়ার, সাবাস। আচ্ছা শোনো, তোমরা অনেকে বই নিয়ে কথা বলতেছিলে, তোমাদের উদ্দেশ্যে একটু বলি। এই যে এই বইগুলোই তো, রাইট? এই আমাদের সেই মহামূল্যবান বই, এই যে বাংলা, জিকে, সাধারণ বিজ্ঞান, আরে কত সুন্দর বই, দেখছো? এখন বলি বইয়ের বিষয়টা বলি। আমি যেটা দেখেছি, হ্যাঁ, যে এত পরিমাণ স্টুডেন্ট ভর্তি হয়েছে অনলাইন অফলাইন জুড়ে, যে আমাদের আইডিয়াই ছিল না যে এত বই লাগবে। আমাদের আসলে স্টক আউট হয়ে গেছিল, এই জন্য তোমাদেরকে আসলে অনেকেই ভর্তি হয়েছে, বই দিতে পারিনি। যারা বই পাওনি তারা অফিসে যোগাযোগ করো, তোমরা আগামী কাল পরশুর মধ্যে তোমরা পেয়ে যাবো, অবশ্যই হোম ডেলিভারি পাচ্ছ। আর যারা এখনো সিদ্ধান্তহীনতায় আছে, ভাই এবার যদি বই স্টক আউট হয়, বই কিন্তু আরো মুশকিল হয়ে যাবে, তাই দ্রুত তোমরা ভর্তিটা কনফার্ম করো, কেমন? আর যারা বই পাও নাই তারা কোনো টেনশন নাই, তো দ্রুত যোগাযোগ করো, নাহলে কিন্তু বই পাবা না, ঠিক আছে? এটা আমার ব্যক্তিগত থেকে বললাম, দ্রুত যোগাযোগ করো, নাহলে বই পাবা না। আর যারা এখনো ভর্তি হও নাই, ঠিক আছে, কনফিউশনে আছো, যদি এক সেট বই সহ ভর্তি হতে চাও, ভাই তোমার উচিত দ্রুত ভর্তি হওয়া, কারণ আমাদের সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি হচ্ছে, এবং সেটারও সিট প্রায় শেষ। কারণ আমরা প্রয়োজনের অতিরিক্ত নেই না, যারা আমাদের অনলাইন ক্লাস করে তারা জানো যে আমরা স্টুডেন্টের সাথে লাইভ কথা বলি, তাই প্রয়োজনের অতিরিক্ত নিলে ক্লাসের থেকে বেশি হয়ে যাবে, তাই আমরা নির্দিষ্ট পরিমাণ নিচ্ছি, তোমরা দ্রুত যোগাযোগ করো, ঠিক আছে? আর ভর্তির জন্য অবশ্যই পেজে নক করলেই আমাদের তন্ময় দাদা রেডি আছে, কোনো সমস্যা নাই। শুধু তোমাদের যদি ফোনে টাকা না থাকে, নাম্বার দিয়ে রেখো, তন্ময় দাদা কল দিবে, ঠিক আছে? বই পাই নাই, বই তো পেয়ে যাওয়া, স্টক আউট ছিল। বড় হলে সাথ দেখার সময় কে? আচ্ছা ভাইয়া, বই পেয়ে যাবেন, অফিসে যোগাযোগ করেন, দ্রুত যোগাযোগ করেন, কেন আসলেই যে এত বই যাচ্ছে যে মানে আসলে আইডিয়া করতে পারতেছে না ওনারা। আলহামদুলিল্লাহ সব বই পাইছি। আচ্ছা যদি তোমরা এটা বোঝো, তাই আমি কিন্তু পরের টপিক্সে যাই। একটু বলো তোমরা এটা বুঝছো কিনা? বইয়ের হিসেব পরে, এখন বইয়ের হিসেব পরে। নতুন স্টুডেন্ট যারা আছো দ্রুত যোগাযোগ করো। আর এইটা বুঝছো কিনা বলো, এই প্রযোজক আর প্রযোজ্য, এই প্রযোজক আর প্রযোজ্য বুঝছো কিনা তোমরা? শুধু এইটুকু বলো, আমাকে একটু বলো, আমরা পরের টপিক্সে চলে যাব। আজ পাওয়ার কথা ছিল, আর যাদের বাসা একটু দূরে তারা একটু পরে পাবা। এমবি থাকতে হলে মোবাইলে টাকা লাগবে কে? না কল দিতে চাচ্ছ এই জন্য কি বললাম, যদি কল দিতে চাও আর কি। ভাইয়া ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। বাকিদের কি অবস্থা? ক্লিয়ার, ওকে ফাইন। আচ্ছা তাহলে আমরা আশা করছি এটা বুঝে গেছি। তাহলে এবার আমরা পর্ব কি ব্যতিহার কর্তা, রাইট? ব্যতিহার কর্তার ক্ষেত্রে আমাদের কি করলাম, ব্যতিহার কর্তার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে পয়েন্টগুলো আগে তোমরা লক্ষ্য করো। পয়েন্টটা কি হচ্ছে, একই স্থান হতে হবে, একই কাজ হতে হবে, একই সময় হতে হবে। কর্তা থাকবে কয়জন? দুজন থাকবে। আপনাকে যদি আমি বলি যে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এক ঘাটে জল খায়। এখন তোমরা একটু লক্ষ্য রাখো, দেখো তো তোমরা ভাইয়া, এখানে বাঘে মহিষ, বাঘ একটা কর্তা, মহিষ একটা কর্তা, তাহলে এখানে দুইটা কর্তা পাচ্ছি। এক ঘাটে জল খায়,
এক ঘাটে জল খায় বলতে কি বোঝাচ্ছে? একই স্থান বোঝাচ্ছে, স্থানটা একই বোঝাচ্ছে। তাহলে কি জল যখন খায় তাহলে খাওয়ার কাজটা একই কাজ করা বোঝাচ্ছে, একই কাজ বোঝাচ্ছে। তাহলে একই স্থান একই কাজ, তাহলে এক ঘাটে জল খায় বলতে এখানে আমরা আইডিয়া করতে পারি এখানে এই জল খাওয়ার কাজটা একই সময়েই হচ্ছে। কি বলছি যে একই সময় থাকবে, একই স্থান থাকবে, একই কাজ থাকবে, একই কাজ থাকবে এবং দুইটা কর্তা থাকবে। তখন সেই কর্তাকে আমরা কি কর্তা বলবো? সেখন বলবো ব্যতিহার কর্তা। বুঝতে পারছো? তাহলে এখন যদি আমি বলি যে রাজায় রাজায় লড়াই, দেখো তো কি বললাম? রাজায়, হ্যাঁ রাজায় লড়াই। এখন তুমি একটু লক্ষ্য করো, এটা রাজায় রাজায় লড়াই বলতে কি বোঝাচ্ছে? এই একটা রাজা আর একটা রাজা, তুমি কি দুইটা কর্তা আছে। আচ্ছা রাজা রাজা লড়াই করলে কি এক রাজা কয় তুই দুটো ঘুষি দে আমি পরে দিচ্ছি, আরেক রাজা কয় হ আমি ঘুষাইছি বা তুই ঘুষা, তাহলে কি দুজন আলাদা কাজ করে না? দুইজন শরীর নিয়ে একসঙ্গে কাজ করতেছে, তাহলে কি একই সঙ্গে কাজ করতেছে, একই লড়াইয়ের কাজটাই করতেছে। আর কি রাজা লন্ডনে আর আরেক রাজা বাংলাদেশে, তারা কি শ্রুদে যুদ্ধ করতেছে না? তাহলে একই সময় করতেছে, একই সাথে করতেছে, একই স্থানে করতেছে, দুইটা কর্তা আছে। তার নাম কি হবে বলতো? ব্যতিহার কর্তা। কি বলছি? একই স্থান একই কাজ একই সময়। তাহলে রাজায় রাজায় এবং বাঘে মহিষে তাহলে কোন কর্তা হচ্ছে? ব্যতিহার কর্তা হচ্ছে। বলো তোমরা বুঝতে পারছো কিনা? স্থান সময় কাজ বোঝায়। জি বলো তোমরা বুঝতে পারছো কিনা? এই সম্পর্কে বলছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস বুঝালেন ভাই। আচ্ছা যুদ্ধ, বলো তোমরা বুঝতে পারছো কিনা? ব্যতিহার কর্তাটা তোমরা বুঝতে পারছো কিনা বলো একটু। যে ক্লিয়ার ভাইয়া, হোম ভাইয়া, লুবনা বলছি জি ভাইয়া, মাশাআল্লাহ। নেক্সট আসছে নাজমুল্লাহ, নেক্সট। হ্যাঁ ওকে ফাই, জি বুঝতে পারছি। জি একই কাজ একই সময় একই স্থান বোঝালে ব্যতিহার করতে হবে। হ্যাঁ জান্নাত ঠিক বলেছেন। মৌসুমী খাতুন, সুচন্দ্রা জি ইনশাল্লাহ বুঝছি। যাক আলহামদুলিল্লাহ, বাহ অনেকেই জি। আচ্ছা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, যদি বুঝতে পারো তাহলে আমরা দেখো কর্তাকারক শেষ করে দিলাম। তাহলে আমাদের বাকি থাকলো কর্ম। হ্যাঁ ইয়া এখন তোমাদের বলি, শোনো ভাইয়া, তোমরা জানো যারা আমাদের অলরেডি ভর্তি আছো, যারা আমাদের অলরেডি অনলাইন ব্যাচে আছো, আমি কিন্তু তাদের সঙ্গে সরাসরি কথা বলতেছি এবং আগামী সপ্তাহে আশা করছি যারা রেজাল্ট খারাপ করতেছো, হ্যাঁ কেন খারাপ করতেছো, ঠিক আছে কি করলে ভালো করবা, আমি নিজেই পার্সোনালি কল দিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ যারা আমাদের পেইড ব্যাচের আছো আর যারা আমাদের অফলাইন ব্যাচের আছো তাদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে বসবো। আর যারা এখনো ভর্তি হও নাই ভাইয়া তোমরা আসো, এখানে তুমি নিশ্চিতভাবে ভাইয়া তুমি আমাদের সঙ্গে বসার সুযোগ পাবা। এখানে তোমার বসার সুযোগ থাকবে, মতামত প্রকাশের সুযোগ থাকবে, কেন বুঝতেছো না, কেন পরীক্ষায় খারাপ করলা এই জবাব দিতে থাকবে। এবং তুমি এখানে অফলাইনে একটা ক্লাস করলা, যদি বুঝতে না পারো, যদি একটু ডাউট হয়, বাসায় যেতে যেতে ডাউট হতে পারে, তাহলে কি আমাদের অ্যাপসে ক্লাস, হ্যাঁ আর আমাদের অ্যাপসে দেখা যাচ্ছে অনেক ডিফারেন্ট ক্লাস দেওয়া আছে, ডাউট সলভ ক্লাস দেওয়া আছে, সেগুলো তুমি দেখলেই একবার তোমার ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তার মানে তুমি এখান থেকে, ঠিক আছে, 3 টাইপের সার্ভিস পাচ্ছ। এক হচ্ছে তুমি ক্লাস পাচ্ছ, ডাইরেক্ট গ্রুপে পাচ্ছ, ভয়েসে কথা বলতে পারতেছো। 2 হচ্ছে তুমি এখান থেকে বই পাচ্ছ। 3 হচ্ছে কোনো প্রবলেম হলে আমার সাথে পার্সোনালি কথা বলতে পারবা, যে কোঅর্ডিনেটর আছে তোমাদের তার সঙ্গে কথা বলতে পারবা, এই সুযোগটা তোমাদের থাকবে। আর যারা ভর্তি হলে তারা দ্রুত যোগাযোগ করো, পেজে মেসেজ দিলেই তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে আমাদের মডারেটররা। এবং আমাদের যারা আছেন খুবই তারা ভালো, পেজে খুবই অমায়িক, আমি দেখেছি, এবং স্টুডেন্টরা তাদের স্যাটিসফাইড, ইনশাআল্লাহ তোমরা স্যাটিসফাইড থাকবা। তো আমি একটু কথা বলি। হ্যাঁ
তাহলে তাহলে আমি বলি যে দেখো আজকে আমার ফোনে চার্জ একেবারেই নাই, আমার ফোনে চার্জ আছে মাত্র 3% বন্ধ হয়ে যাবে। তাই আজকের ক্লাসটা আমি আর দীর্ঘ করতে মানে পারতেছি না। এই জন্য তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট শনিবারে। হ্যাঁ, একবারে পেইড বেসে তো আমি থাকতেছি রেগুলার, হ্যাঁ তোমাদের সঙ্গে। আর যদি আবারও ফ্রি ক্লাসেই দেখা হবে, আবারও পেইড বেসে দেখা হবে, পেইড বেসে রেগুলার, ফ্রি ক্লাস আমাকে নাও পেতে পারো, হ্যাঁ ঠিক আছে। আর কিন্তু পেইড বেসে আমাকে রেগুলার পাচ্ছ ইনশাল্লাহ। পেইড বেসে দেখা হচ্ছে, ভালো থাকবে, আল্লাহ হাফিজ।